প্রকাশ, তুমি এত বেশি দাম রাখবে ভাবতেই পারিনি। কিন্তু কি বলতো, চাষিদের ভালো করার জন্য যে দামটা তুমি রেখেছো তাতে ওদের কোনো ভালো হবে না, বরং 2-5 টাকা কম দিয়ে আমি কিনতে রাজি আছি। তাতে ওদের ভালোই হবে, আমার কথা মেনে নাও। বেশি দাম রেখে বিক্রি বাটা বন্ধ করে তুমি ওদের ক্ষতিই করছো। আমি যেটা বলতে চাইছি তুমি সেটা বোঝার চেষ্টা করো। বেনুগোপাল, এক বস্তা কার্পাস ফলাতে গোটা পরিবার খেটে মরে। দাদু বীজ লাগায়, ঠাকুমা জমিতে জল সেচ করে, বাবা মা সার দেয়, আর বাচ্চারা স্কুল থেকে এসে ইউনিফর্ম পরেই কাজে লেগে পড়ে। আর তুমি তো শুধু কার্পাসের দাম দিয়েই খালাস, তাই তো? হ্যাঁ, কার্পাসের বীজ থেকে যে তেল পাওয়া যায় তুমি তো সেটা থেকেও লাভ করো, তাই না? কার্পাসের বীজ, কার্পাসের ছাল কিছুই ফেলা যায় না। আমি যা দাম রেখেছি সেটা লাভ করার জন্য নয়, খেটে খাওয়া মানুষদের পারিশ্রমিক ওটা। আর আমার কাছে কার্পাস রাখার জায়গা নেই এটা বলে তুমি আমারই কার্পাসের দাম কমিয়ে দিচ্ছ। তাহলে স্কুলের আর কি প্রয়োজন? মন্দির, মসজিদ, চার্চ এসব আছে কেন? মানুষের ব্যবহারের জন্যই তো। আমি ওখানে গিয়ে রেখে দেবো। এটা হলো হোয়াইট গোল্ড, আর এতে পচন ধরে না। ভেবে দেখো, তোমাকে যদি আমি সাপ্লাই না করি তাহলে তোমার কি হবে? কিছু বলছো না কেন? হ্যালো, 10টা বেজে গেছে, এখন অবধি তোমরা গ্রামে কার্পাসের দাম ঠিক করতে পারলে না। কি করছো তোমরা এতক্ষণ ধরে? আমি এক্ষুনি কথা বলছি, চিন্তা করবেন না। পশ্চিমবঙ্গের নারকেলবেড়িয়া গ্রামে মিলিত কৃষিকাজ দ্বারা উৎপন্ন কার্পাসের কত দাম নির্ধারিত হবে সেটা কৃষি সমিতির নেতা প্রকাশই সিদ্ধান্ত নেবে। তাহলে রাহুল বলো, ওখানকার পরিস্থিতি এখন কি রকম? এই মুহূর্তে গ্রামের লোকেরা খুবই উত্তেজিত, সবাই এসে ভিড় জমাচ্ছে। প্রকাশ, এই গ্রামে যত প্রভাবশালী লোক আছে, যত বড় লোক আছে, প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এখানকার পুলিশও বর্ধারঞ্জনের হাতের মুঠোয়। রামনাথ তো এক্স এমএলএ, ও সোজা দিল্লিতে ফোন করবে। আর কেদারনাথের সাথে আদিবাসী সমাজ রয়েছে। কিন্তু এত সবকিছু আমার কাছে নেই, আর ওদের মতো ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, কারণ আমি একাই তোকে শেষ করবো। এখান থেকে কটন কোথায় যায়? এখান থেকে মাল মুম্বাই যায়, মুম্বাই থেকে তারপর লন্ডন যায়, লন্ডন আর আমেরিকার মার্কেটও আমরা সামলাই। সত্যি বলতে এখানকার মাল পুরো পৃথিবীতে যায়। কটনের এত চাহিদা? হ্যাঁ, সোনার মতনই মূল্যবান এটা। পুরো দুনিয়াতে এর দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, তাই ভারতে এটার এত বেশি চাষ হচ্ছে। সারা বিশ্ববাজারে ভারতবর্ষ কার্পাস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। এটা শুধু কার্পাস ব্যবসারই সমস্যা নয়, কারণ এর সাথে জড়িত বস্ত্র বিপণী, রঙের কারখানা, তেলের মিল এসবও বন্ধ হয়ে গেছে। তাই ভারতবর্ষে এক্সপোর্ট আর ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে। দেখা যাক প্রকাশের আন্দোলন জনতার কতটা সুবিধা করে দিতে পারে। এটা সত্যি খুব ভালো ম্যাডাম। না, এটা ঠিক নয়। আপনার সরকার কোনো দাম ঠিক করেছে? বর্তমান যুগে কৃষকরা নিজেদের দ্বারা উৎপাদিত ফসলের দাম নিজেরাই নির্ধারণ করছে। প্রকাশ লোকেদের প্রতিনিধিত্ব করছে, আর ওই ফাইনাল দাম ঠিক করেছে। ওর ব্যক্তিগত অভিমতটাও আমাদের জানা দরকার। কটনের দাম ঠিক করতে কি অসুবিধা হচ্ছে নাকি? আমি দেখছি, তাড়াতাড়ি করো। এদের তো কথাই শেষ হবে না মনে হচ্ছে। বলো কমরেড। আপনি যে দামটা ঠিক করেছেন সেটা জানার জন্য অপেক্ষা করছি। ওটাই রাখুন। আমিও এখানে কথাই বলছি। স্যার, একটা কথা বলবো। কার্পাসটা সেই সিন্ধু সভ্যতা থেকে চলে আসছে। তুমি বলছো এটা সিন্ধু সভ্যতা থেকে এসছে, পরে বলবে ধান হরপ্পা সভ্যতা থেকে এসছে। যা খুশি বলছেন। জানো না, প্রকাশ যে দামটা ঠিক করেছে সেই দামে যদি লেনদেন হয় তাহলে দেখুন মানুষের কেনার শক্তিও বেড়ে যাবে। আর যদি মানুষ বেশি কেনে তাহলে ইকোনমিও অনেক স্টেবল হবে। দীনেশ বাবুকে ফোন লাগাও। কি হলো, চেঁচাচ্ছিস কেন? স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এইবার প্রকাশের কথাই শুনতে হবে। ও আমাকে তুলোধনা করে দিয়েছে, আমায় ক্ষমা করে দিন স্যার। ভাইয়াজি, আপনি যে দাম রেখেছেন সেই দাম আমরা সারা ভারতবর্ষের কার্পাস চাষিরা পাবো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা যে ব্যাপারে কথা বলছিলাম আমরা চট করে তার আপডেটটা একটু চেক করে নেব। হ্যাঁ বলো। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, এবার থেকে চাষিরা নিজেরাই নিজেদের কার্পাসের দাম ঠিক করবে। একদিনের মধ্যে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রকাশ। এই প্রকাশ কোনো সাধারণ লোক নয়, ও সব কিছু নিজের হাতের মুঠোয় করতে চাইছে। ও জানে যে পলিটিক্স করতে হলে কিভাবে চাল চালতে হয়। চলো। বলো এবার।
বলো। সবাই মন দিয়ে শোনো, শুধু এই গ্রামের জন্যই নয়, সারা ভারতবর্ষে আজ থেকে প্রকাশ যা দাম বলবে সেটাই ফাইনাল হবে। এসো বাবা প্রকাশ। নমস্কার জেঠু। নমস্কার। এসো বসো বাবা। চা খাবে? হ্যাঁ, আদা দিয়ে খাবো। আদা দিয়ে চা দাও। প্রকাশ, বদ্রীনাথ আর বরদারাজের সাথে সাথে ওদের সমস্ত লোক তোমার উপর খুব ক্ষেপে আছে। ওদের কথা বাদ দাও, চাষিরা তো খুশি। তোমার বিশ্বাস আছে তো সবকিছু ঠিক হয়ে যাবে বাবা? হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে। তাহলে তো ঠিক আছে বাবা। এই না চা। ঠিক আছে। তুমি চা খাবে না? তুমি খাও। তুমি খেয়েছো তো? হ্যাঁ বাবা। ঠিক আছে। এই নাও, আমাকেও দাও। আমার নাতি নাতনির জন্য আর কটা দাও। আপনার ছেলে আর নাতি নাতনিরা আপনার জন্য কি করেছে? ওরা আমাকে দেখে না বাবা, বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে কাঁদছো কেন? আমরা তো আছি। সঙ্গে যদি ঝাড়ু টাড়ু দেওয়ার কাজ থাকে একটু দাও, কিছু টাকা পাবো। খালি পেটে তো মরতে হবে না। এটা তো দারুণ খেতে, আপনি এটা বিক্রি করেন না কেন? খাওয়ার জন্য যেটুকু আছে সেটাও বেচে দেব। আরে সেটা নয়, এতদিন ধরে তোমার ছেলে সামান্য পয়সার জন্য অনেক খেটেছে। তার বদলে সমিতি তোমায় বাদামের লাড্ডু বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেই সবই কিনে দেবে, আর লাড্ডু বানিয়ে বিক্রি করার পর সেই পয়সা ফেরত দিয়ে দেবে। একেই বলা হয় স্কিল্ড লেবার। হ্যাঁ, দেখো এতে আবার জিএসটি লাগবে না তো? স্কিল্ড লেবার কখনো কাঁদে নাকি? কাঁদার দিন শেষ, ঠিক আছে? রামুদা, তোমার ছেলে মেয়ে এসেছে, দেখো। আচ্ছা আচ্ছা, এটা কাঁটায় রাখো। তোরা এখানেই দাঁড়া, ঠিক আছে আমি বাবা। এটা রেখে আসছি। শোন প্রকাশ, ওর কাছে যাস না, ওই মেয়েটা প্রশ্ন করে করে তোকে টর্চার করবে। কি প্রশ্ন যা করবে? জিজ্ঞেস করে দেখ। এই ছেলেটার কোনো সমস্যা নেই, ও খুব ভালো, কিন্তু এই মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছে যে লাভের কি মানে। আমি ওকে ডিটেইলে সবকিছু বলে দিয়েছি, তবু ওর ডাউট ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তুমি লাভ বলতে কি বোঝো? ওরে বাবা গো, আবার শুরু হয়েছে, আমি পালাই। আপনি ব্যবসায় যে পয়সা লাগিয়েছেন ওটা বাদ দিয়ে যা বাঁচবে সেটাই লাভ। আচ্ছা, মানুষ আস্তে আস্তে সভ্য হয়ে উঠেছে, তাই তো? আর এই মানুষের সভ্য হয়ে ওঠার পথে কিসের প্রয়োজন আগে পড়েছে, পয়সার না পরিশ্রমের? পরিশ্রমের। তাহলে পরিশ্রমের ফলেই সবকিছু বদলেছে, এটা বুঝে গেছো তো তুমি? তোমার থলেতে স্লেট আছে, দাও তো। আরে এটা তো পাউরুটি, কার জন্য এনেছো? বাবার জন্য। বাবার জন্য। আচ্ছা, তাহলে এই পাউরুটিটা এখানে রেখে দিচ্ছি। তাহলে প্রথমে এখানে বেকারি লিখে দিচ্ছি। হ্যাঁ। ওকে, তো এবার আমরা পাউরুটি তৈরি করতে যা যা লাগে সেগুলো কেনার জন্য মার্কেটে গেলাম। ধরো একজন চিনি বিক্রি করছে, আমরা 10 টাকার চিনি কিনলাম। আরেকজন ময়দা বিক্রি করছে, আমরা 10 টাকার ময়দা কিনলাম। আরেকজন লোক ইস্ট বিক্রি করছে, আমরা 5 টাকার ইস্ট কিনলাম। আচ্ছা, এদিকে বেকারিতে কাজ চলছে, তার জন্য ইলেকট্রিক বিল, দোকানের ভাড়া সব মিলিয়ে মোটামুটি 5 টাকা। তাহলে কত দাঁড়ালো না 30 টাকা। কিন্তু বলো তো, এতে কি আমাদের পাউরুটি তৈরি হয়ে গেল? হলো না তো। পাশেই একটা লোক বসে আছে, জিজ্ঞেস করলাম কি বিক্রি করছো, তো সে বলল আমি নিজের পরিশ্রম বিক্রি করছি। পরিশ্রম কি করে বেচবে? ঠিক যেভাবে চিনি, ময়দা, ইস্ট বিক্রি হয় সেইভাবেই পরিশ্রমও কেনা বেচা হয়। যেমন এখানে তোমার বাবা পরিশ্রম বিক্রি করছে, তো এ বি এর মধ্যে পারিশ্রমিক ঠিক হয়ে গেল, তাই এ নিজের পরিশ্রমে 10 টাকা পেয়ে গেল। তো এখন এটা কততে বিক্রি 20 করবে? টাকার লাভের জন্য 60 টাকায় বিক্রি করবে। 20 টাকা লাভ। এখন এতে যদি চিনির দাম জুড়ে নিই আর ময়দার দামও, তো সব একসাথে জুড়লে মোট খরচা দাঁড়াবে 40 টাকা। এবার যদি এটা আমরা 60 টাকায় বিক্রি করি তাহলেই আমরা 20 টাকা লাভ করতে পারবো। আগে আমরা পারিশ্রমিকের জন্য কত ধরেছি মনে আছে? 10 টাকা। তাহলে লাভ কত হলো? আগেই বলেছি 20 টাকা, কিন্তু মার্কেটে এটা আরো বেশি দামে যখন বিক্রি হয় সেটাকেই বলে ডাকাতি। আর এখানেই দুটো ভাগ হয়ে যায়, একজন উৎপাদক আর একজন বিক্রেতা। ঠিক আছে, বুঝে গেছো তো? যাও, পরে আবার কিছু জানার থাকলে আমায় জিজ্ঞেস করো। কি প্রকাশ, কথা হয়ে গেছে? হয়ে গেছে। এখন তো তোমার কোনো ডাউট নেই না? এই প্রশ্ন করলে তবেই জ্ঞান বাড়ে। কেউ যদি প্রশ্ন করতে মানা করে বুঝবে সেই লোকটাই মূর্খ। ঠিক আছে, অনেক অনেক আচ্ছা, আমি এবার আসছি। ড্যাডি, আমাদের ইন্ডাস্ট্রির জন্য জমি পেয়ে যাব তো? হ্যাঁ, ওসব হয়ে যাবে, তুই শুধু এগ্রিমেন্টে সাইন করতে দেরি করবি না, আর ডিল আমাদের। ওকে ড্যাডি। নারকেলবেড়িয়া গ্রামে বায়োডিজেল প্ল্যান্ট নিয়ে আমি এখন এক্সপ্লেন করব। এটা হলো স্টোরেজের জায়গা, আর এখানে বীজ ছড়ানো হবে, এখানেই পেশাই হবে, আর এখানে বায়োডিজেল তৈরি হবে। এখানে যে বায়োডিজেল তৈরি হবে সেটা এখানে স্টোর করা হবে।
এই বায়োডিজেল ফ্যাক্টরি পুরো 60 একর জমিতে তৈরি করা হবে। এর চারিদিকে 40 কিলোমিটার ডায়ামিটারে যদি ভালো ফসল উৎপন্ন হয় তাহলে পরবর্তী 3 বছর চিন্তা করতে হবে না। আমাদের কাছে এত মেশিন আছে যে আমরা এখানে 3000 গ্রামের লোককে কাজে রাখতে পারবো। আমরা চেষ্টা করব ওদের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেওয়ার। 2050 সালে পেট্রোলিয়াম প্রোডাক্টের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে এটাই অনুমান করছি। এখন অবধি ভারতে অ্যানিমাল ক্রুড অয়েলই ইম্পোর্ট করা হয়েছে। প্ল্যান্ট থেকেই বায়োডিজেল উৎপন্ন করার প্ল্যান আছে আমাদের। আর আপনাদের জানিয়ে রাখি, এটা কোনো ছোট ব্যাপার নয়। এই পয়েন্টটাই হবে আমাদের প্রচারের পয়েন্ট। আর এর বায়ো প্রোডাক্ট আমরা খাবার হিসাবে ইউজ করব। এখনই আমাদের কাছে 10 বছরের অর্ডার এসে গেছে। Supposed to receive 50% only. Our country is also supposed to receive only 50%. But we believe in you. In the future, in a short span of 10 years, you should establish more factories of the same kind so that you can supply all the biodiesel needed for our country. চাষবাসের জন্য আমাদের যে সাবসিডি দরকার পড়বে সেটা নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলবো। তার সাথে এই ইন্ডাস্ট্রি ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রি হওয়ার কারণে সাবসিডি আমরা পেয়েই যাব। নেতাদের পার্সেন্টেজ তুমি ধরেছো? সারা জীবন যতই নেতা আসুক না কেন তাদের সবার পার্সেন্টেজ ধরা আছে। গুড। But why do you choose Preval? এই প্রজেক্টের লক্ষ্য হলো জল থেকে ডিজেল তৈরি করা। আর এখানে রেলওয়ে স্টেশন কাছেই, ট্রেনে গেলে 3 কিলোমিটারের মধ্যেই পোর্ট আছে। আর এই পোর্ট ইন্টারন্যাশনালি কানেক্টেড। এখান থেকে 4 কিলোমিটার গেলে তারপরে 8খানা রাস্তা পাওয়া যাবে। সেখান থেকে আরো 2 কিলোমিটার এগিয়ে গেলে আরো 4টে রাস্তা পাওয়া যাবে। আর এই 4টে রাস্তা দিয়েই ভারতের কোনায় কোনায় আমরা বায়োডিজেল সাপ্লাই করতে পারবো। এই স্টোরেজ ট্যাঙ্কগুলোতে আমরা 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারবো। তাই কাঁচামালের দাম বাড়লেও আমরা ভালোই লাভ করতে পারবো। ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, অমাবস্যার দিনে পুজো করে আমরা কাজ শুরু করব। আচ্ছা, একটা কথা বলো, ক্লারার পার্সেলের জন্য সঙ্গের অ্যাড্রেস কে দিয়েছে? আমি দিয়েছি। আমারও তো এনার মতন কোনো ঠিক ঠিকানা নেই। যেখানে যেখানে গিয়ে পারফর্ম করি সেখানেরই অ্যাড্রেস দেই। আর কি করব? ভাই দিন 12,500 দিন, ক্যাশ লাগবে। এর জন্য সমিতি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দেবে না? তাহলে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দাও। অ্যাডভান্সে? সমিতির কাছে অত টাকা নেই। আর প্রকাশ বলেছে শুধু ডেবিট কার্ডই ইউজ করতে। সুপারব, এটা সোয়াইপ করো। আরে এসব আবার কি? আমাদের সমিতি চাষবাস করছে না, কাপড় কিনছে। আরে এতে এত কথার কি আছে? কেন আপনারা কেনেন না? হ্যাঁ কিনি তো। তাহলে আমাদের ফ্যাক্টরির কাজে প্রকাশ পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কোনো উপায় নেই, আপনাকে ওর সাথে কথা বলতে হবে। না হলে ও সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার এনে কাজ বন্ধ করে দেবে। তখন আর আপনার কিছু করার থাকবে না। তাই আমার কথা শুনুন, আপনি একবার গিয়ে ওর সাথে কথা বলুন, ও নিশ্চয়ই রাজি হয়ে যাবে।